আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দ্বাদশ অধ্যায়ের পাঠ 1, 2 এবং পাঠ 3-এ তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির সমাধান করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো পাঠ 1 থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে, পার্ট 2 থেকেও কিন্তু আরেকটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট 3 থেকে তোমাদেরকে আরেকটি কাজ এখানে দেওয়া হয়েছে। চলো কাজ 3টির উত্তর আমরা একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। এর পরের যে পাঠগুলি থাকবে সে পাঠগুলির উত্তর আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো দেখো পার্ট 1 থেকে তোমাদেরকে এখানে প্রথমে যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের তালিকা তৈরি করো। এসব সম্পদ আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ করছে সে বিষয়ে একটি প্রতিবেদন লিখো। সমাধান দেখো, নিচে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের একটি তালিকা তৈরি করা হলো। প্রাকৃতিক সম্পদ: উর্বর মাটি, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ এবং 6 প্রাণী সম্পদ। তো এটা হচ্ছে তালিকা প্রাকৃতিক সম্পদের। এবার দেখো প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনকে কিভাবে সমৃদ্ধ করছে সে সম্পর্কে একটি প্রতিবেদন নিচে তৈরি করা হলো। তো আমরা এখানে কিন্তু পয়েন্ট করে তোমাদেরকে লিখে দিয়েছে। দেখো উর্বর মাটি: বাংলাদেশের মাটি আমাদের মহামূল্যবান সম্পদ। এখানে সমতল ভূমি অত্যন্ত উর্বর। বছরে 3বার ফসল ফলানোর এলাকায় বেশি। বাংলাদেশে অসংখ্য নদ নদী, খালবিল, পুকুর এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। দেশের পানি এবং মৎস্য সম্পদের আধার হিসেবে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 আবহাওয়া: 6 ঋতুর দেশ বাংলাদেশ। এসব ঋতুর আবহাওয়া আমাদের মাটি, প্রকৃতি ও মানুষের জীবনকে আন্দোলিত করেছে। বর্ষার বৃষ্টি, শীতের কুয়াশা ভেজা ঠান্ডা হাওয়া, বসন্ত ও গ্রীষ্মের উষ্ণ আবহাওয়া আমাদের মাটিকে উর্বর করে, নানা ফসলের ভরিয়ে দিতে ভূমিকা রাখে। 3 নাম্বার দেখো খনিজ সম্পদ: আমাদের মাটির নিচে মূল্যবান কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, বালি ইত্যাদি খনিজ সম্পদ রয়েছে। আমরা এসব প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নানাভাবে উপকৃত হচ্ছি। 4 বনজ সম্পদ: বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। মানুষের জীবন নিরাপদ রাখতে আমাদের আরও অনেক গাছপালার প্রয়োজন রয়েছে। 5 মৎস্য সম্পদ: বাংলাদেশে অনেক নদ নদী, খালবিল ও দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। এসব খালবিল নদ নদীতে রয়েছে প্রচুর মিঠা পানির মাছ। এছাড়াও সামুদ্রিক মাছও আমাদের খাদ্য চাহিদা পূরণ করছে। মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে। 6 প্রাণী সম্পদ: আমাদের আবহাওয়া, মাটি ও শ্যামল পরিবেশের কারণে গরু, ছাগল, মহিষ, ভেড়া, হাঁস, মুরগি গৃহপালিত সম্পদে পরিণত হয়েছে। এছাড়া হাজার রকমের পাখি এদেশে রয়েছে। 7 নাম্বার সমুদ্র সম্পদ: সমুদ্র সম্পদ এবং মৎস্য সম্পদ আমাদেরকে সমৃদ্ধ করেছে। উপরোক্ত আলোচনার মাধ্যমে আমি বলতে পারি এসব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ নিয়েই আমাদের দেশ। যদিও কোনো সম্পদ যথেষ্ট নয়, তবে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করা গেলে সীমিত সম্পদ দিয়েও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। এরপর 2 নম্বর পাঠ থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছে এখানে দেখো 2 নম্বর পাঠ আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। এখান থেকে যে কাজটি তোমাদেরকে দিয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কিভাবে আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে। সমাধান দেখো, আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত, তবে লোক সংখ্যা খুব বেশি। তারপরও আমরা যদি আমাদের সকল প্রাকৃতিক সম্পদের প্রতি যত্নবান হই, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত হতে কোনো বাধা নেই। বাংলাদেশে খনিজ পানি ও শক্তি সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদ। এসব সম্পদ যেভাবে আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে তা নিচে আলোচনা করা হলো। 1 নম্বর দেখো ভূমি, যা আমাদের দেশের কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মাটি উর্বর। এই মাটির যথাযথ ব্যবহার করা হলে আমাদের খাদ্য বৈচিত্র্য যেমন ঘটবে তেমনি উৎপাদনও অনেক গুণ বেড়ে যাবে। কৃষি উন্নত প্রযুক্তিতে হলে উৎপাদন বাড়বে, গ্রাম অঞ্চলে নতুন নতুন পেশা সৃষ্টি হবে। তাতে গ্রাম থেকে মানুষ শহরে কাজের সন্ধান ছুটে যাবে না। ইতিমধ্যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন করতে শুরু করেছে। 2 পানি সম্পদ: অসংখ্য নদী, খাল, বিল, পুকুর এবং সমুদ্র অঞ্চলের মাছের চাষ বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া জমিতে চাষের জন্য মানুষের জলপান ও নিত্যদিনের ব্যবহারের জন্য পানির ব্যাপক চাহিদা রয়েছে। 3 বাংলাদেশের গ্যাস, কয়লা, চুনাপাথর সহ কিছু মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেশের শিল্প, ব্যবসায়, বাণিজ্য, জীবনযাত্রার মান উন্নয়ন সহ বিভিন্ন কাজে এসব প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে। 4 নম্বর বনজ সম্পদ:
আমাদের দেশে জনসংখ্যার তুলনায় বনজ সম্পদ পর্যাপ্ত নয়। আসবাবপত্র ও বাড়িঘর নির্মাণ ছাড়াও তাপমাত্রার ভারসাম্য রক্ষা করা দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজন। উপরোক্ত মতামত প্রদর্শনের মাধ্যমে আমি বলতে পারি, যেসব প্রাকৃতিক সম্পদ আমাদের রয়েছে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হলে বাংলাদেশের কৃষিতে উন্নতি ঘটবে, শিল্প প্রসার ঘটবে, মানুষের কর্মসংস্থান হবে, খাদ্যশস্যের চাহিদা পূরণ হবে এবং বাড়িঘরের আসবাবপত্রের চাহিদা পূরণ করা সম্ভব হবে। সকল প্রকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো সম্ভব হলে ক্ষুধা ও দারিদ্র্য দূরীভূত হবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে আধুনিক দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। এরপর পার্ট 3 থেকে তোমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে, দেখো পার্ট 3 বাংলাদেশের জীবন বৈচিত্র্য। এখান থেকে যে কাজটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে বাংলাদেশের জীবন বৈচিত্র্যের বাস্তব অবস্থার চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো। এই যে দেখো, প্রথমে এখানে প্রতিবেদন আমরা লিখে নিয়েছি। বিষয় প্রতিবেদনের বিষয় আর কি, বাংলাদেশের জীবন বৈচিত্র্যের বাস্তব অবস্থা। বাংলাদেশ একটি জীবন বৈচিত্র্য সমৃদ্ধ দেশ। এখানে নদী, সমুদ্র, বনভূমি, জলাভূমি, পাহাড়, মাঠ সব পরিবেশ মিলে রয়েছে অসংখ্য প্রাণী ও উদ্ভিদের সমাহার। তবে এই জীবন বৈচিত্র্য আজ নানা কারণে হুমকির মুখে। এক, উদ্ভিদ বৈচিত্র্য। বাংলাদেশে প্রায় 5,000-এর বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের সুন্দরী গেওয়া, গোলপাতা, পাহাড়ি অঞ্চলের বেত, বাঁশ ও বিভিন্ন ফলের গাছ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া ধান, পাট, গম, ভুট্টা, আলু ইত্যাদি কৃষি ফসল আমাদের জীবনের মূল অবলম্বন। 2, প্রাণীজ বৈচিত্র্য। বাংলাদেশে প্রায় 125 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 700 প্রজাতির পাখি, 110 প্রজাতির সরীসৃপ, 30 প্রজাতির উভচর এবং প্রায় 260 প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, গাঙ্গেয় ডলফিন, পাহাড়ি অঞ্চলের ময়ূর ও হরিণ আমাদের জীব বৈচিত্র্যের মূল্যবান অংশ। 3, জীব বৈচিত্র্যের উপর হুমকি। দেখো, বন উজাড় ও পাহাড় কেটে বসতি স্থাপন, নদী ও জলাশয়ে শিল্প বজ্র ফেলা, নির্বিচারে শিকার ও মাছ ধরা, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা বৃদ্ধি পাওয়া। এরপরে দেখো, দ্রুত নগরায়ন ও জনসংখ্যার চাপ। 4 নাম্বার, সংরক্ষণ কার্যক্রম। আচ্ছা, এখানে সংরক্ষণ কার্যক্রম দেখো, বাংলাদেশের সরকার জীববৈচিত্র্য রক্ষায় 50টির বেশি সংরক্ষিত এলাকার ঘোষণা করেছে। এর মধ্যে জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য ও সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণ আইন 2012 প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণ ও এনজিওর সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের জীববৈচিত্র্য সমৃদ্ধি হলেও তা বর্তমানে হুমকির মুখে রয়েছে। আমাদের উচিত বন উজাড় বন্ধ করা, জলাশয় দূষণ রোধ করা এবং শিকার নিয়ন্ত্রণ করা। জীববৈচিত্র্য রক্ষা করলে শুধু পরিবেশই টিকে থাকবে না, মানুষের জীবন ও জীবিকাও নিরাপদ হবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসে আমরা এর পরের যে পার্ট 4 এবং পার্ট 5 যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলোর উত্তরও তোমাদেরকে করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।